গুড মর্নিং। আজ আমি তোমাদের কাছে সার্কিট থিওরি একটি অন্যতম থিওরি নিয়ে পড়ব, সুপারপজিশন থিওরি। আমার নাম অভিক মন্ডল, আমি এনএস পলিটেকনিক কলেজের ইলেকট্রিক ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি। সুপারপজিশন থিওরেম সম্পর্কে আজকে তোমাদেরকে কিছু ধারণা আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমাদের জেনে নিতে হবে এই স্টেটমেন্টটা, অর্থাৎ সুপারপজিশন থিওরেম কাকে বলে। আমি এখানে ইংলিশে লিখেছি, যেহেতু পলিটেকনিক প্রতিটা স্টুডেন্টদেরকে আইডিয়াল পরীক্ষাটা ইংলিশে দিতে হয়, এখানে ইংলিশে লেখা আছে, পুরোটা ডেসক্রিপশন করে দিচ্ছি। If a number of voltage sources or current sources are acting simultaneously in a linear network, the resultant current in any branches in the algebraic sum of currents that would be produced in it when each of source acting alone replacing all their independent source by their internal resistance. আমি প্রতিটা লাইন একটা করে বোঝাচ্ছি। এই সুপারপজিশন থিওরেমের মেইন যে জায়গাটা সেটা হচ্ছে আমরা এটা কোথায় অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করব যখন কোনো একটা সার্কিটে মোর দেন ওয়ান সোর্স থাকে। সোর্স মানে আমরা যেটা বুঝি যারা সার্কিটের মধ্যে কারেন্ট দেয় তাদেরকে আমরা সোর্স বলবো। অর্থাৎ কোনো ভোল্টেজ বা কারেন্ট সোর্স, যেমন ধরুন আমার কাছে যে এক্সাম্পলটা আছে, এখানে যে দুটো সোর্স আছে, একটি V1 এবং এই V2, এই দুটো সোর্স হচ্ছে সোর্স, এরা সার্কিটের উপরে কারেন্ট দিচ্ছে। যেমন এই সোর্স থেকে I1 কারেন্ট যাচ্ছে, এই সোর্স থেকে I2 কারেন্ট যাচ্ছে। তো আমি কি বলেছি, যখন কোন সার্কিটের মধ্যে ভোল্টেজ বা কারেন্ট সোর্স থাকবে মোর দেন ওয়ান, এই নাম্বার অফ ভোল্টেজ সোর্স মানে একের অধিক ভোল্টেজ সোর্স থাকবে, তো তখন কি করব না, আমি সুপারপজিশন থিওরি অ্যাপ্লাই করব। এটা নয় যে আমি শুধুমাত্র সুপারপজিশন থিওরি অ্যাপ্লাই করতে পারবো, নর্টনস থিওরি এবং থেভেনিন থিওরি ব্যবহার করে, বা আমরা যদি সিরিজ প্যারালাল ল লাগিয়ে বা ডাইরেক্ট কেভিএল ল অ্যাপ্লাই করে যদি আমরা করতে চাই সেটা তাহলে করতে পারবো। কিন্তু সুপারপজিশন থিওরি আমাদের যে কোনো স্টুডেন্টদের কাছেই বেশি গ্রহণযোগ্য মনে হয়। এতদিন ধরে যা দেখা গেছে যে সুপারপজিশন থিওরি বেশি গ্রহণযোগ্য, সেজন্য প্রথমে সুপারপজিশন থিওরি সম্পর্কে বলছি, পরবর্তী অন্যান্য ক্লাসে সুপারপজিশন সম্পর্কে অবশ্যই বলবো আমি। তো প্রথমে যেটা দেখলাম যে আমাদের যে সুপারপজিশন থিওরিটা এখন আমি বলছি সেটাতে কি বললাম, মোর দেন ওয়ান সোর্স থাকতে হবে, মোর দেন ওয়ান সোর্স আছে। এরপর কি বলেছি না, কোনো একটা যে কোনো ব্রাঞ্চের সাপেক্ষে, অর্থাৎ ব্রাঞ্চ মানে আমরা একটা নির্দিষ্ট অংশকে বলবো, অর্থাৎ একটা এলিমেন্টের সাপেক্ষে বলবো। অর্থাৎ যদি আমি বলি R1 এর সাপেক্ষে, তাহলে R1 এর সাপেক্ষে কারেন্ট যখন ক্যালকুলেট করব কি করব না, প্রতিটা সোর্সের এগেইনস্টে যে কারেন্টটা হবে তার অ্যালজেব্রিক সাম হবে। অ্যালজেব্রিক সাম হবে মানে কিন্তু এমনটা নয় যে দুটো কারেন্টই যোগ হয়ে যাবে। দুটো কারেন্ট কিন্তু কোন দিকে যাচ্ছে ডাইরেক্টের উপরে যথেষ্ট পরিমাণ ভ্যারি করবে। অর্থাৎ যদি সেম দিকে যায় তাহলে অ্যাড হবে, এবং একটা কারেন্ট যদি অন্য কারেন্ট বিপরীত দিকে যায় তাহলে যেটি বড় কারেন্ট সেই দিকে কারেন্টটা যাবে এবং একটা থেকে অন্যটাকে বিয়োগ করতে হবে। এটি হলো প্রতিটি এলিমেন্টের সাথে আমরা ক্যালকুলেট করব। যখন ক্যালকুলেট করব কি করতে বলছে না, প্রতিটা সোর্সকে এমন ভাবতে হবে, অর্থাৎ প্রথমে আমি একটা সোর্সকে ভাববো, অর্থাৎ V1 সোর্সটাকে ভাববো, তখন কি করব, তখন V2 সোর্সটা কি কাজ হবে না, V2 সোর্সটা রিপ্লেস করা হবে, রিপ্লেসিং দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স। মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স কি জিনিস, ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। যদি অবশ্যই এটা নয় যে বাস্তব ক্ষেত্রে আইডিয়া কন্ডিশন হয়, কিন্তু যখন আমরা অঙ্ক করব তখন অবশ্যই আমরা বাস্তবিক দিক থেকে উত্তর দেব। এবং বাস্তবিক দিক থেকে দেখতে গেলে আমাদের মনে রাখতে হবে যেটা ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স অলওয়েজ 0 হয় এবং কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স অলওয়েজ ইনফিনিটি হয়। এই দুটো কিন্তু আমাদেরকে একদম রীতিমতো নোট করে রাখতে হবে যে ভোল্টেজ সোর্স যদি হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে 0, এবং যদি এক নম্বরে যদি বলি এবং দু নম্বরে আমি যদি বলি যে কারেন্ট সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। এবং 0 ইনফিনিটি কি করে বোঝানো যায়, যদি কোনো সার্কিটের রেজিস্ট্যান্স 0 হয় অর্থাৎ সেটা সার্কিটটা একটা শর্ট সার্কিট, সেটা শর্ট সার্কিটের মতো বিহেভিয়ার করবে। এবং যদি কারোর যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি হয় কোনো সার্কিটের কোনো এলিমেন্টে, সেই ক্ষেত্রে সেই সার্কিটটা সেই জায়গাটা একটা ওপেন সার্কিট,
অর্থাৎ যদি এইখানে আমার বললাম যে এই ভোল্টেজ সোর্সের বললাম ইন্টারনেট দিয়ে রিপ্লেস করি, তাহলে এটা কি হবে, এইটা উঠে যাবে, এর বদলে শর্ট হয়ে যাবে। এবং যদি আমার এই সার্কিটের মধ্যে শুধু V1 ছিল, ধরলাম এখানে একটা I1 আছে, অর্থাৎ কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স সিম্বল হচ্ছে এটা, যদি কেউ না জানো মনে রাখবে, এটা যে কারেন্ট সোর্স সিম্বল, এটা ভোল্টেজ সোর্স সিম্বল, অবশ্যই ভোল্টেজ সোর্স আরেকটা সিম্বল হয়, সেটা এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ ব্যাটারি সিম্বল দিয়ে। বড়টা হচ্ছে পজিটিভ টার্মিনাল, ছোটটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এইভাবে ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্ট করা যেতে পারে, বা এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, যেভাবে থাকে বা যে অঙ্কে যেভাবে দেওয়া থাকে তোমাদের পরীক্ষা খাতায় এটাও করতে পারে, এটাও করতে পারে। এবং কারেন্ট সোর্সকে নরমালি এই দ্বারা এই সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। যদি এটা কারেন্ট সোর্স থাকতো সেক্ষেত্রে যদি আমরা ইন্টারনেট সাথে রিপ্লেস করতাম, তখন কি করতাম না, এই কারেন্ট সোর্সটা উঠে যেত এবং কারেন্ট সোর্সটা এটা উঠে গিয়ে এর জায়গায় ওপেন সার্কিট নিয়ে যেত। দ্যাটস লাইক এরকম দেখতে হতো। এরপরে কিভাবে আমরা প্রয়োগ করব সেটাকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মানে এই যে এক্সাম্পলটা আমার কাছে ছিল, সেই এক্সাম্পলটা আরেকবার আমি ড্র করে দিচ্ছি সুবিধার্থে। এই এক্সাম্পলটা আমার কাছে ছিল, এই এক্সাম্পলের সাপেক্ষে আমি সুপারপজিশন থিওরেমটা বোঝাচ্ছি। আর এখানে যে তিনটা জিনিস স্টেটমেন্টের মধ্যে আমাদের সবাইকে জানানো দরকার, সেটা হচ্ছে লিনিয়ার নেটওয়ার্ক। এই ওয়ার্ডটা হয়তো অনেকে প্রথমবার শুনছো বা শুনে থাকলেও হয়তো মনে যাবে। লিনিয়ার নেটওয়ার্কের মানে হচ্ছে যেই নেটওয়ার্কে কোনো এলিমেন্টের সাপেক্ষে কারেন্ট গেলে এলিমেন্টের ভ্যালু কোনোরকমভাবে চেঞ্জ হয় না। এলিমেন্ট মানে হচ্ছে আমি রেজিস্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স এগুলোকে এলিমেন্ট বলবো। তো কোনো এলিমেন্টের সাপেক্ষে যদি কারেন্ট যায়, অর্থাৎ যদি I1 কারেন্টটা গেল বা I2 কারেন্টটা গেল বা যে কোনো একটা কারেন্ট গেল বা কোনো রকম প্রভাব পড়লো ভোল্টেজ বা কারেন্টে, তাহলে কিন্তু এলিমেন্টের ভ্যালু বা R1 ভ্যালুটা কোনো, যদি R1 ভ্যালু যদি 2 ওহম হয়, সেটা কোনো 1.5 ওহম হয়ে যাবে বা 2.5 ওহম হয়ে যাবে, ওটা কিন্তু সেমই থাকবে। এবং যেই সব সার্কিট যেটা সেম থাকে সেই সব সার্কিটকে বলবো লিনিয়ার নেটওয়ার্ক। এরপরে আসি, এখানে আরেকটা জানার ব্যাপার আছে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স মানে হচ্ছে যেটা সার্কিটের কোনো একটা এলিমেন্টের কারেন্টের উপর ডিপেন্ডেবল এবং ভোল্টেজের উপর ডিপেন্ডেবল, সেগুলো ডিপেন্ডেন্ট সোর্স। আর আমরা যে সার্কিটে যেটা এঁকেছি এখন, এগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স। অর্থাৎ সার্কিটের মধ্যে কোন এলিমেন্টটা আছে, কোন রেজিস্ট্যান্স আছে বা কোন ইন্ডাক্ট্যান্স আছে বা কোন ক্যাপাসিট্যান্স আছে, তার উপরে এই ভোল্টেজ সোর্সের ভ্যালু কিন্তু V1 থাকবে। এটা ছোট হয়ে V1 যদি ধরো 100 ভোল্ট ছিল, ছোট হয়ে 60 ভোল্ট হয়ে গেল, সার্কিটের এলিমেন্টের উপর ডিপেন্ড করে, বা বেড়ে 120 হয়ে গেল, এটা হয় না, ওটা 100ই থাকবে। এবার হ্যাঁ, হয়তো এলিমেন্টের সংখ্যা বাড়লে কি হবে, কারেন্টের উপরে চেঞ্জ হবে, যেরকম রেজিস্ট্যান্স এরকম কারেন্টের উপর হবে, কিন্তু কোনোভাবে এই দুটো চেঞ্জ হবে, সেজন্য এটা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ কারোর উপর ডিপেন্ডেবল নয়। সেইভাবে রেজিস্ট্যান্স যেটা বললাম আমি, এই রেজিস্ট্যান্স গুলো ভ্যালু যদি কারেন্ট যায়, এর কিন্তু কি হবে, হ্যাঁ এর মধ্যে যদি কারেন্টে যাচ্ছে বিভিন্ন ভোল্টেজে কারেন্ট চেঞ্জ হবে বা বিভিন্ন কারেন্টে যাচ্ছে, তার সাথে ভোল্টেজ ড্রপ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু কোনোভাবে চেঞ্জ হবে না। সেই জন্য সার্কিটের লিনিয়ার নেটওয়ার্ক এবং এই যে ভোল্টেজ সোর্সটা আমি ব্যবহার করছি, এটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এরপর আমি এক্সাম্পল দিয়ে সুপারপজিশন থিওরেম সম্পর্কে এই এক্সাম্পলটা দিলাম, খুব সোজা এক্সাম্পল, পরবর্তীতে হয়তো হার্ড একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাবো। এটা খুব সোজা এক্সাম্পল এবং এইটার উপরে একটা প্রয়োগ করব। তো সুপারপজিশন থিওরেমে প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে যে কোনো একটা সোর্সকে ক্যালকুলেট করতে হয়, যে কোনো একটা সোর্সকে। তো এখানে করার চেষ্টা করছি, প্রথমবার একটা করবো, তারপরে ডাটাটা লিখে রাখবো, দ্বিতীয়বার সেটা করবো, কারণ এই স্পেসটা মধ্যে করার চেষ্টা করছি। তো ফার্স্ট স্টেপে যেটা করবো, ফার্স্ট স্টেপে কি করবো না, আমি V1 টাকে রাখলাম, ঠিক আছে, এই V1 টাকে রাখলাম এবং V2 টাকে তুলে দেব। কিভাবে তুলবো না, তার ইন্টারনাল রেজিস্ট্যান্সকে রিপ্লেস করব। ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, ভোল্টেজ সোর্সের জন্য মানে 0, অর্থাৎ শর্ট সার্কিট হবে। এই সংস্থাটা আমি করে দিলাম, এখানে ভোল্টেজ সোর্স ছিল, শর্ট করে দিলাম এই জায়গাটা। এই হচ্ছে R1, এই হচ্ছে R3, এই হচ্ছে R4।
2 এই হচ্ছে V1। আচ্ছা এই সার্কিটের মধ্যে আমি কি বলেছিলাম না কি বলা আছে ইয়েতে কোন একটা যে কোনো মাত্রার সাপেক্ষে কারেন্ট ক্যালকুলেটের জন্য সর্বোচ্চ পিরিয়ডটা ব্যবহার করছি, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমি R1 এর সাপেক্ষে কত কারেন্ট ব্যবহার করে দেবো আর 2 এর সাপেক্ষে কত বার করব আর 3 এর সাপেক্ষে বার করব। এটা অঙ্কটা কি করব আমি জানি না, তো তিনটা রেজিস্টার বার করে করে স্টেপে দিচ্ছি, কোনো পার্থক্য খুব একটা নেই, একটা স্টেপ জাস্ট এক্সট্রা করতে হবে। তো এই হচ্ছে প্রথম অ্যাপ্লাই হলো। এরপরে আমরা প্রয়োগটা শিখব, এটা জাস্ট সুপারপজিশনে কি করতে হলো। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যে সিরিজ প্যারালাল প্রথমেই যাতে যখন আমাদের ক্লাস শুরু হয় তখনই আমরা সিরিজ প্যারালাল সম্পর্কে ধারণা অর্জন করেছিলাম। তো সেকেন্ড দিকে জানি যে কারেন্ট যেদিকে বেরোচ্ছে সেই অনুযায়ী ভাবতে হয়। তো কারেন্ট পজিটিভ টার্মিনাল থেকে বেরোচ্ছে, অর্থাৎ প্রথম যে এলিমেন্টটা পড়বে সেটা তার সোর্সেসকে সিরিজ আছে করতে হয়, এবং আমরা জানি যে সিরিজ হয়। তো এই যে সিরিজ আছে এবং এই পয়েন্টে এসে আমরা দেখতে পাচ্ছি কারেন্টটা দুভাবে ভেঙে যাচ্ছে এবং এই পয়েন্টে এসে কারেন্টটা আবার দুভাবে জুড়ে যাচ্ছে। অর্থাৎ দুটো এলিমেন্টের যদি স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট সেম হয় তাহলে সেই দুটো এলিমেন্ট নিজেদের মধ্যে প্যারালাল সার্কিট আছে বলে আমরা ভেবে নিতে পারি, এবং আমরা এইভাবে প্রয়োগ করব। এটা বোঝানো হয়তো একটু কষ্টকর, কেননা এই মুহূর্তে হয়তো কষ্ট লাগবে না, কিন্তু যখন বড় বড় সার্কিট থাকবে তখন হয়তো তোমাদের স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট বুঝতে একটু অসুবিধা হয়। এবার প্র্যাকটিসের উপর পুরোপুরি ডিপেন্ড করে যে স্টার্টিং পয়েন্ট কোনটা এন্ডিং পয়েন্ট কোনটা আর কার সঙ্গে সিরিজ আছে কার সঙ্গে প্যারালাল আছে। তো সেই জায়গা থেকে সিরিজ প্যারালাল বোঝাটা একটু কষ্টকর, কিন্তু প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে থাকো তোমরা, তাহলে আর আশা করি সমস্যাটা হবে না। তো এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে R2 R3 নিজেদের মধ্যে প্যারালাল আছে। তো আমি এই সাইডটা মুছে দিলাম। R2 R3 যদি নিজেদের মধ্যে প্যারালাল থাকে, তো দুটো রেজিস্ট্যান্স যখন প্যারালাল থাকে তখন তাদের মধ্যে প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্স হয় R2 R3 বাই R2 প্লাস R3। ঠিক আছে, এটা কিভাবে এলো যদি দেখাতে বলো তাহলে দেখিয়ে দিচ্ছি। আমরা যেটা প্যারালাল ক্লাস 10 পড়েছি, প্যারালাল সূত্র যখন দুটো রেজিস্ট্যান্স প্যারালাল থাকে তখন তার ইকুয়াল রেজিস্ট্যান্স সূত্র হচ্ছে 1/R সমান 1/R1, মানে এক্ষেত্রে হচ্ছে R2 প্লাস 1/R3। ঠিক আছে, তো এর জন্য লসাগু হলো R2 R3, এবং যদি ইয়ে করি ভাগ করে উল্টে লিখি তো R3 প্লাস R2, যেহেতু 1/R সমান হচ্ছে তো R সমান কি হবে উল্টে যাবে R2 R3 বাই R2 প্লাস R3, অর্থাৎ এটা আমি বুঝে নিয়েছি। ঠিক আছে, এটা যদি দুটো রেজিস্ট্যান্স প্যারালাল থাকে তখন তোমরা প্রত্যেকের মুখস্থ চেষ্টা করবে যে রেজিস্ট্যান্স দুটোর গুণ বাই রেজিস্ট্যান্স দুটোর যোগ। এটা একদম প্রতি ক্ষেত্রে মনে রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষাতে অনেক বড় বড় ম্যাথ থাকে, এইটুকু ক্যালকুলেশনের দিকে গিয়ে একটা নির্দিষ্ট টাইম ওয়েস্ট হয়। তো সেই ওয়েস্টটা দিকে না যাওয়াটাই আমার মতে শোভনীয় হবে এবং উচিত হবে। তো সেই জায়গা থেকে চেষ্টা করবে যে ডাইরেক্ট এইটা বসানো, এবং এর সঙ্গে কি হবে এটা যে প্যারালাল তার সঙ্গে কি আছে R1টা সিরিজ আছে, তাই তো? তো এখানে R1টা তার সঙ্গে প্লাস করে দিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে এই টোটাল সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই ভ্যালুটা হচ্ছে এই টোটাল সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এরপরে আমরা ওহমের সূত্র অনুযায়ী কি জানি V I R। এরপরে আমি যদি প্রতিটা এলিমেন্টের সঙ্গে কারেন্টের ডাইরেকশন দিই, তো যেহেতু এটা R1 আছে তো এখানে আমি দিলাম I1 ড্যাশ। ড্যাশটা কেন দিচ্ছি তোমরা দেখে নাও, আমার সাথে সার্কিটে I1 লাগাতে বলেছে এবং দুটো ভোল্টেজ সোর্স আছে তার এগেইনস্ট টার্মিনাল বলবো। আমি যখন একটা ভোল্টেজ সোর্সের এগেইনস্ট ক্যালকুলেট করছি তো আমাকে ডাইরেকশন অবশ্যই ড্যাশ দিয়ে বোঝাতে হবে যাতে দুটো ইকুইভ্যালেন্টটা তবেই অ্যানসার হবে। তাই বলেছিলাম, কি বলেছিলাম এখানে বলেছিলাম যে অ্যারিথমেটিক সাম অর্থাৎ ইকুইভ্যালেন্ট। তো এখানে ড্যাশ দিয়ে বোঝালাম, সেইভাবে এই ক্ষেত্রে হবে I3 ড্যাশ। এবার একটা কোশ্চেন হচ্ছে R2 রেজিস্ট্যান্স কি হবে? R2 রেজিস্ট্যান্স এই সার্কিট অনুযায়ী কারেন্টের ডাইরেকশন এইদিকে হওয়া উচিত, কিন্তু তুমি আবার ভেবে দেখো সবথেকে যে ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা কিন্তু এই পয়েন্টে গিয়ে দুভাগে ভেঙে যাচ্ছে, এইদিকে চলে যাচ্ছে এইদিকে চলে যাচ্ছে, অর্থাৎ এইদিকে চলে যাচ্ছে এবং এইদিকে চলে যাচ্ছে। অর্থাৎ কারেন্টের ডাইরেকশন এই ভোল্টেজ সোর্সটা নিয়ে এইদিকেই হবে। এর পরবর্তীতে যখন পরেরটা ক্ষেত্রে খুব সহজে ঘুরে যাবে ডাইরেকশন, সেটা পরবর্তীতে যখন সেকেন্ড স্টেপে ক্যালকুলেশনটা করব তখন দেখা যাবে। এখন বর্তমানে আমি ডাইরেকশনটা এই দিকেই করছি, অর্থাৎ এখানে আসবে I2 ব্যাস।
ঠিক আছে। এরপর আপনি বললাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স V IR, এক্ষেত্রে ভোল্টেজ সোর্স কোনটা? এটা আমি এই সার্কিটের উপর অ্যাপ্লাই করছি না, এটা ভুলভাবে যে মেইন সার্কিটের উপর অ্যাপ্লাই করছি। আমি সেকেন্ড সার্কিট অলরেডি এঁকে দিয়েছি এবং কিভাবে এসেছি একটু আগে বলেছি আমি। তো এই ভুলটা মোটেই কেউ করবে না যে এইটার উপর পুরো দশ করবে, পুরো কিন্তু সম্পূর্ণ এটার উপর হবে, ঠিক আছে। তো ভোল্টেজ সোর্স হচ্ছে V1 এবং কারেন্ট মানে সাপ্লাই কারেন্ট। এখানে I1 থেকে সাপ্লাই কারেন্ট যদি টোটাল রেজিস্ট্যান্স এর মতো তাহলে সাপ্লাই কারেন্ট মানে সাপ্লাই থেকে কারেন্ট বের হচ্ছে, অর্থাৎ I1 ড্যাশ। তাহলে দেখো সাপ্লাই থেকে কারেন্ট বের হচ্ছে। আর এই আগে থেকে মানে পুরো বুঝতে হবে R1 প্লাস R2 R3 ডিভাইডেড বাই R2 প্লাস R3, ঠিক আছে। এবার এখান থেকে আমি I1 ড্যাশ করানো করি V1 ডিভাইডেড বাই R1 প্লাস এখানে যদি V1 I1 R2 এসব ভ্যালু দিয়ে করি তাহলে ডাইরেক্ট আমি কারেন্টের ভ্যালুটা অ্যাম্পিয়ারে পেয়ে যাব। এখানে আমি জাস্ট সিম্বলিক দিয়ে পড়াচ্ছি, প্রত্যেকটা ম্যাথের জন্য অবশ্যই ভ্যালু দিয়ে করিয়ে দেবো, সেই সমস্যা নেই। তো এইভাবে I1 টা পেলাম। এরপর কি করতে হবে, আমাকে I1 টা পেলাম, এবার মানে I1 ড্যাশটা পেলাম, এবার I2 ড্যাশটা বার করতে হবে। I2 ড্যাশটা বার করছি, এই জায়গাটা মুছে দিচ্ছি। I2 ড্যাশ এবার I2 ড্যাশ সরাসরি কি জানতে হবে আমাদের, দুটো সার্কিট যদি দুটো এলিমেন্ট যদি এর মধ্যে প্যারালাল থাকে তাহলে তাদের যে কোনো একটা এলিমেন্টের মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে সেটা একটা সূত্র আছে। সূত্র হচ্ছে কি টোটাল কারেন্ট। এক্ষেত্রে টোটাল কারেন্ট হচ্ছে এই I1 ড্যাশ টোটাল কারেন্ট গুণিত অন্য বাই দুটি যোগফল। যখন প্যারালাল থাকে তখন কিন্তু সূত্রটা কাজে লাগবে। সেই জায়গায় আমরা প্রত্যেকেই জানি যে সিরিজে যদি দুই থেকে তিনটে এলিমেন্ট পরপর থাকে তো তিনটার মধ্যে দিয়ে সেম কারেন্ট প্রবাহিত হবে। দুটো বা তিনটে রেজিস্ট্যান্স পরপর থাকে, তিনটার মধ্যে সেম কারেন্ট প্রবাহিত হবে। যে যেটা দুটো রেজিস্ট্যান্স প্যারালালে আছে, প্যারালালে দুই সূত্রটা প্রযোজ্য। এটা কি সিরিজের জন্য নয়, সিরিজে সেম কারেন্ট থাকে। তো কি নিয়ম, অনুরূপে দুটি যোগ অর্থাৎ R2 I2 মানে R2 রেজিস্ট্যান্স কত কারেন্ট ক্যালকুলেট করছি, অনুরূপে এখানে R3 অর্থাৎ R3 ডিভাইডেড বাই দুটি যোগ করলে মানে প্যারালাল যে দুটো রেজিস্ট্যান্স আছে মানে R2 প্লাস R3। আগেরটা ক্যালকুলেশন থেকে আমি I1 ড্যাশটা I1 ড্যাশ মান করতে পারবো। এই I1 ড্যাশের সঙ্গে এই ভ্যালুটা গুণ করে দিলে I2 ড্যাশ পেয়ে যাবো। অবশ্যই ভ্যালু দিয়ে করলে এটা ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিলাম। এরপর আসি I3 ড্যাশ। I3 ড্যাশের ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমি যে প্যারালাল সূত্রটা নিয়েছি সেটা করে করতে পারি, অর্থাৎ I1 ড্যাশ গুণিত R2 ডিভাইডেড বাই R2 প্লাস R3 এটাও করতে পারি, বা I3 ড্যাশ সমান I1 ড্যাশ মাইনাস I2 ড্যাশ করতে পারি। ব্যাপারটা একই, কারণ একটু ভালো করে ভাবলে বুঝতে পারবে কারেন্ট ভালো নিয়ে যাচ্ছে, অর্থাৎ যে কারেন্ট দিয়ে যাচ্ছে তার যত থেকে গেলে সেটা এদিকে যাবে, দুটোই তো পথ। সেকেন্ড অপশন তো নেই, অর্থাৎ বিয়োগ করলেও পাওয়া যাবে বা ক্যালকুলেট করলেও পাওয়া যাবে। এই একটা প্রসেসে আমি প্রতিটা এলিমেন্টের সাপেক্ষে রেজিস্ট্যান্সের সাপেক্ষে কারেন্টটা বার করলাম, সেটা হচ্ছে শুধুমাত্র V1 এর জন্য। এরপরে V2 জন্য করব। আপনারা যারা বুঝতে পারবেন অসুবিধা হচ্ছে না। তো এই সার্কিটে আমি চেঞ্জেস গুলো করে দিচ্ছি। কি হবে, এর ক্ষেত্রে V2 টা থাকবে প্রথম চেঞ্জেস, V2 টা থাকলো, V1 টা উঠে যাবে, তার বদলে কি হবে ইন্টারনাল রেজিস্ট্যান্স লিখতে হবে। তো ভোল্টেজ অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স কত 0, অর্থাৎ শর্ট হয়ে গেল, ঠিক আছে। এবার কারেন্টের ভ্যালুগুলো মুছে দেব, কেননা কারেন্টের ডাইরেকশন আর ভ্যালু সোর্স অনুযায়ী হয়, সোর্সটা এখন অন্য দিকে চলে গেছে, তাই এবার সেই সোর্স অনুযায়ী ভাববো। কিভাবে ভাববো দেখা যাক। তো এই সোর্সের দিকে কারেন্ট এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে মানে এইখানে একটা তীর চিহ্ন পড়লো,
যেটা আসবে কি আসবে I2 বলে যাবে ক্ষেত্রে I2 যেহেতু আগেরটাকে সিঙ্গেল ডাস দিয়েছিলাম এক্ষেত্রে ডবল ডাস দিলাম ঠিক আছে I2 ডাস আগেরবার কিন্তু আরসিটা এদিকে হয়েছিল মনে করে দেখো আরসিটা এদিকে হয়েছিল এক্ষেত্রে আরসি ঘুরে গেল কারণ আগেরবার ভোল্টেজ সুইচটা কেটে দিল তাই কারেন্ট এদিকে যাচ্ছে এবার ভোল্টেজ সুইচটা কেটে আছে কারেন্ট এদিকে আসছে এলএম সাউন্ড পড়াশোনা কোনো বিয়োগ করতে হবে অবশ্যই করে দেখাচ্ছি তো I2 ডাস এরপর আসি এই সার্কিটে এখানে কি হবে R3 এই ক্ষেত্রে সেম টাইম আরসি এদিকে এদিকে থাকবে I3 ডবল ডাস এবং এখানে কারেন্ট প্রবাহ নিয়ে আছে এইদিকে কারেন্ট যাবে এইদিকে ঠিক আছে I1 ডবল ডাস কারেন্ট আগে সার্কিটে কারেন্ট এইদিকে যাচ্ছে এই সেকেন্ডে কারেন্ট এইদিকে আছে এই এলিমেন্টটা তো কিন্তু অ্যালজেব্রিক সাম যখন করব তখন আমাকে বিয়োগ করতে হবে কিন্তু এই ক্ষেত্রে কি দেখো আগের ক্ষেত্রে V1 এর ক্ষেত্রে কারেন্ট নিচে দিকে আসছিল এই ক্ষেত্রে কারেন্ট নিচে দিকে আসছে আগে সেকেন্ডে যদি যুক্তি কথা তোলা দেখতে পাবে যে কারেন্ট নিচে দিকে আসছে এই ক্ষেত্রে কারেন্ট নিচে দিকে আসছে অর্থাৎ এই ক্ষেত্রে যোগ করলেই হবে এই দুটো ক্ষেত্রে বিয়োগ করতে হবে এবার কি বললাম যে I1 সিঙ্গেল এর ভ্যালু বেশি হবে না I1 ডবল এর ভ্যালু বেশি হবে সেটা অবশ্যই তোমাদের ভ্যালু আসবে যখন তখনই বুঝতে পারবে এবং যার ভ্যালু যেমন আসবে সেই অনুযায়ী কারেন্টের ডাইরেকশন হবে অর্থাৎ যদি I1 ডবল এর ভ্যালু বেশি হয় তাহলে কারেন্টের সেদিকে হবে যদি I1 সিঙ্গেল এর ভ্যালু বেশি হয় তাহলে কারেন্টের সেদিকে হবে লোড বিয়োগ হবে ঠিক আছে এবার V2 ক্ষেত্রে প্রয়োগ করছি V2 ক্ষেত্রে প্রয়োগ করতে কি করতে হবে ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো বাকি করতে হবে এই ক্ষেত্রে কে কাজ করে সিরিজ আছে R2 টা সিরিজ আছে তাহলে কারেন্টটা এদিকে দিয়ে পুরো যাচ্ছে এবং I1 আর R3 দুটোর প্যারালাল দেখো স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট দুটো রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট সেম তাই এই ক্ষেত্রে R1 R3 বাই R1 প্লাস R3 এরা নিজেদের মধ্যে প্যারালাল এবং R2 টা এর সঙ্গে সিরিজ এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই সার্কিটটার জন্য আচ্ছা বুঝতে কোনো অসুবিধা হয়নি আরেকবার বলে দিই এক্ষেত্রে R1 আর R3 এর মধ্যে প্যারালাল মানে এদের জন্য স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট সেম এবং সার্কিটে যে কারেন্টটা যাচ্ছে সেটা আমরা ভালো করে দেখতে হবে প্রথমে সিরিজ হচ্ছে এবং দুটো ভেঙে যাচ্ছে অর্থাৎ R2 টা সিরিজ এবং R1 আর R3 টা এর মধ্যে প্যারালাল এটা হলো টোটাল ইকুইভ্যালেন্ট আমার রেজিস্ট্যান্স এরপর আমি বার করব প্রথমে I2 ড্যাশ কেন না I2 ড্যাশটা অ্যাকচুয়াল সাপ্লাই কারেন্ট তো প্রথমে সাপ্লাই কারেন্ট বার করব আগেরবার এইভাবে করলাম তো প্রথমে V IR V এর ক্ষেত্রে V2 I এর ক্ষেত্রে হচ্ছে I2 ডবল ড্যাশ আর এর ক্ষেত্রে এইভাবে জাস্ট বসে যাবে R2 প্লাস R1 R3 R1 প্লাস R3 ঠিক আছে এরপরে I2 ডবল ড্যাশ কখন হবে কি হবে V2 ডিভাইডেড বাই একটু ভ্যালুটা বসে যাবে জাস্ট একটু প্রত্যেকটা খাতায় লিখে রাখা করবে তাহলে যে কনফিউশনটা আছে আস্তে আস্তে কনফিউশনটা দূর হবে I2 ডবল ড্যাশ হলো এর পরবর্তীতে আমাদের কোনটা বার করতে হবে I3 ডবল ড্যাশ এবং I1 ডবল ড্যাশ ওই একই ভাবে এইভাবে আমরা কারেন্ট ডিভাইডার প্রয়োগ করেছিলাম যে প্যারালাল সার্কিট ছিল এক্ষেত্রে কারেন্ট ডিভাইডার প্রয়োগ করতে আমি প্রয়োগ করছি কারেন্ট ডিভাইডার রুল যদি প্রয়োগ করি কার সাথে বার করছিল I1 ডবল ড্যাশ বার করি তো I1 ডবল ড্যাশ যদি বার করতে চাই তখন কি করতে হবে টোটাল কারেন্ট মানে যেহেতু সাপ্লাই কারেন্ট ছিল I2 ডবল ড্যাশ তো I2 ডবল ড্যাশ গুণিত অনুরোধ I1 ডবল ড্যাশ মানে R1 এর সাথে অনুরোধ মানে R3 ডিভাইডেড বাই R1 প্লাস R3 অনুরোধ বা রোধগুলি যোগফল বাংলায় প্রত্যেকে লিখে নাও তাহলে সমস্যাটা কম হবে এরপরে কি হয়েছে R3 I3 ডবল ড্যাশ সমান বেরোলো যেটা এটা হচ্ছে এখন কারেন্ট বিয়োগ করতে পারে মানে I2 ডবল ড্যাশ মাইনাস I1 ডবল ড্যাশ করতে পারে বা এইভাবে কারেন্ট ডিভাইডার বিয়োগ করতে পারে এরপরে লাস্ট যেটা মেইন জায়গা সেটা হচ্ছে অ্যালজেব্রিক সাম অর্থাৎ প্রতিটা এলিমেন্টের সাপেক্ষে কারেন্টের ডাইরেকশন অনুযায়ী কতটা কারেন্ট হচ্ছে আমি
যে ছবিটা ছিল প্রথমবার বিমানের জন্য যে ছবিটা আমি পাশে এঁকে দিচ্ছি যাতে ডাইরেকশন নিয়ে কোনো সমস্যা না হয়। আশা করি ক্যালকুলেশনটা করতে বুঝতে পেরেছো। আমি ডাইরেকশন অনেকবার লিখে দিচ্ছি, আশা করি সুবিধা হবে। আমি এই মেন সার্কিটটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটা বিমান সার্কিট করা আছে, ইস্যু সার্কিট করা আছে, বিমান সার্কিট করে দিচ্ছি, মেন সার্কিটটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমি মেন সার্কিটটা চেঞ্জ করব, মেন সার্কিটটা থাকে এরকম হবে, সেটা থাকে না। তোমাদের এই i2 i3 i1 i না বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে। আমি চেঞ্জ করে দিচ্ছি। দুটো সার্কিট ভালো করে দেখো, যে কোনো একটা ইম্পিডেন্স হবে দেখো। ধরলাম আমি R1 রেজিস্ট্যান্স সার্কিটের কারণে করব, R1 রেজিস্ট্যান্সের কারণে কত হচ্ছে I1 টা বার করব, তাহলে R1 রেজিস্ট্যান্স এই দিকে, তাই তো যেটা ডাইরেকশন এই দিকে, অর্থাৎ আমি I1 টা দিতে পারবো। আমি বলেছি R1 এর ডাইরেকশন হ্যাঁ, এটাকে সবচেয়ে প্রথম মনে রাখতে জিনিস হচ্ছে যদি আমার এই এলিমেন্টের সাথে কারেন্টের ডাইরেকশন বলে দেয়, আমি কিন্তু সেই যে ডাইরেকশন দেখাতে চেয়েছি ওরা সেইটাই প্রথমে রাখবো এবং উল্টো ডাইরেকশন যদি কোনো কারেন্ট থাকে সেটাকে বিয়োগ করব। এক্ষেত্রে যদি ভ্যালু নেগেটিভও আসে আমি ভ্যালু নেগেটিভ রাখবো, এবং যদি না বলা যায় আমরা আমার মনের মতো ডাইরেকশন ধরে নেব, এবং যদি তারপরে দেখি যে নেগেটিভ আসছে সেক্ষেত্রে আমরা বলে দেবো না কারেন্টটা উল্টো দিকে ফ্লো করছে। অবশ্যই আমরা প্রথম থেকে জানতে পারবো না যে পজিটিভ আসবে নেগেটিভ আসবে। তো এই ক্ষেত্রে যদি ডাইরেকশন বলা আছে তাহলে বলা আছে প্রথম থেকে, তো সেক্ষেত্রে আমি এই ডাইরেকশনে যেটা আছে অর্থাৎ এই ডাইরেকশনে রয়েছে I1 ড্যাশ I1 ড্যাশ, তো I1 ড্যাশটা পজিটিভ রাখলাম এবং I2 ড্যাশটা হলো তার উল্টো ডাইরেকশন আছে, এই ডাইরেকশন আছে এই ডাইরেকশন আছে, ঠিক আছে। এই ডাইরেকশন তবে এই ডাইরেকশন ভুল করব না কিন্তু, হ্যাঁ লোপার সাইড করব না, ভুলটা করব না। দেখো এই ডাইরেকশন আছে এবং এখানে উল্টো ডাইরেকশন আছে, এটা বিয়োগ হয়ে যাবে। অন্যদিকে I2 সাপেক্ষে দেখো I2 সাপেক্ষে অরিজিনাল ডাইরেকশন দিকে দেখানো আছে, অরিজিনাল ডাইরেকশন এই দিকে দেখানো আছে, ঠিক আছে। অরিজিনাল ডাইরেকশন এই দিকে দেখানো আছে, অর্থাৎ অরিজিনাল ডাইরেকশন এই দিকে দেখানো অর্থাৎ এইটা কম হবে I2 ডবল ড্যাশ, কারণ এই দিকে একটা এই দিকে আছে এন্ড ক্লকওয়াইজ ডাইরেকশন রয়েছে, ঠিক আছে। তো I2 ডবল ড্যাশ যুক্ত I1 ডবল, ঠিক আছে। এবার I3 ক্ষেত্রে লক্ষ্য করে দেখো দুটো ডাইরেকশনে কিন্তু ডাউনওয়ার্ডস, দুটো ডাইরেকশনে ডাউনওয়ার্ডস, তাই এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, দুটো যোগ করে দিলেই আবার ক্যালকুলেশন পেয়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে আমি প্রোগ্রেশন থিওরিটা পুরো বোঝানোর চেষ্টা করলাম। মেইনলি যেটা বোঝাতে চাইছি সেটা কারেন্ট ডাইরেকশন লাস্টে বুঝালাম এবং কিভাবে প্রয়োগ করতে হয় পুরো বোঝালাম। এখানে দুটো ভোল্টেজ সোর্স বুঝিয়েছি, তাই দুটো শর্ট হয়েছে। যদি কারেন্ট সোর্স থেকে একটা ওপেন হতো, অবশ্যই পরবর্তী যখন এক্সাম্পল আসবে তখন আমি কারেন্ট সোর্স থেকে বোঝানোর চেষ্টা করব, তাহলে একটু হয়তো আমাদের ক্ষেত্রে ইজি হবে। প্রত্যেকে বিভিন্ন বই সার্কিট থিওরি অনেক বুঝিয়েছে, যে কোনো একটা বই ফলো করবে, খুব একটা সমস্যার সম্মুখীন আসতে হবে না। ধন্যবাদ।